হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা চলে আসছি ভেক্টরের 9 নম্বর লেকচারে। কেমন? এখন পর্যন্ত আমরা 7টা টপিক পড়ছি। এই 9 নম্বর লেকচারে আমরা 8 নম্বর টপিক পড়া শুরু করব। এই টপিকে আমরা যেটা পড়ব ওয়েট। এই টপিকে আমরা ভেক্টরের বিয়োগ পড়ব। ইনফ্যাক্ট আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি পড়ব অ্যান্ড সেই ওরিয়েন্টেড আমরা বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। কেমন? তো আমরা আর বেশি কথা বলাবো না, চলো আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসের দিকে প্রসিড করি। আচ্ছা, তো আগে আসো আমরা একটু ভেক্টরের বিয়োগ নিয়ে কথা বলি। ওকে, সো এই বিয়োগটায় ফার্স্ট অফ অল আমি যেটা করব, দেখো বাবা, আমি যদি তোমাকে বলি যে দুইটা ভেক্টর থেকে তার রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরটা আঁকাও, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি আঁকায় ফেলতে পারবা, কারণ তুমি জানো দুইটা ভেক্টর যেখান থেকে স্টার্ট হয় বা দুইটা ভেক্টরের যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট সেখান থেকে কিন্তু লব্ধি ভেক্টরটা ড্র করতে হয়। কিন্তু আমি তোমাকে বললাম যে দুইটা ভেক্টর থেকে ওই ভেক্টর দুইটার বিয়োগফল ভেক্টরটা একটু আঁকায় দেখাও তো। পারবা না তো? সো লুক এট দ্য বোর্ড। আমাদের প্রথম কাজ, দুটি ভেক্টরের বিয়োগফল ভেক্টর আঁকানো। আচ্ছা, তো দেখো, আমি তোমাকে বললাম এখান থেকে একটা ভেক্টর যেটা পি ভেক্টর, আর এই পয়েন্ট থেকে আরেকটা ভেক্টর যেটা কিউ ভেক্টর। আমি তোমাকে বললাম তুমি কি করো, তুমি এই ভেক্টর দুইটার লব্ধি ভেক্টরটা আমাকে আঁকায় দাও, তাহলে কিন্তু তুমি এটা খুব ইজিলি আঁকাইতে পারবা। তুমি এই পি ভেক্টর আর কিউ ভেক্টর এই ভেক্টর দুইটাকে ইউজ করে এখানে একটা সামান্তরিক ড্র করে ফেলবা, অ্যান্ড ভেক্টর দুইটা যেখান থেকে স্টার্ট হয়েছিল, মানে এই ভেক্টর দুইটার যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট, সেখান থেকে কিন্তু তুমি সুন্দর করে একটা কর্ণ আঁকায় ফেলবা ওই সামান্তরিকের, এবং ওই কর্ণটাই এই ভেক্টর দুইটার কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। ফাইন, এটা তুমি জানো। আই রিপিট, পি ভেক্টর আর কিউ ভেক্টরকে ইউজ করে তুমি ফার্স্ট অফ অল একটা সামান্তরিক বানায় ফেলতেছো, অ্যান্ড ওই সামান্তরিকের একই পয়েন্ট থেকে যে ভেক্টর দুটো স্টার্ট করছিল, দ্যাট মিনস এই ভেক্টর দুটোর যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেখান থেকে তুমি সামান্তরিক যে কর্ণটা আঁকাইছো সেটা কিন্তু লব্ধি ভেক্টরটা নির্দেশ করছে। কিন্তু বিয়োগফল ভেক্টরটা কিভাবে আঁকাবা, তাই তো? এবার একটা কাজ করো, পি আর কিউ এর ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে তো আর বা লব্ধি ভেক্টরটা আঁকাইছো, তো তুমি এখন পি আর কিউ এর এন্ডিং পয়েন্ট দুইটাকে কানেক্ট করে তুমি আর একটা ভেক্টর আঁকাও, এবং এই ভেক্টরটাকে নাম দিলা ধরো তুমি আর1 ভেক্টর। এখন আমি তোমাকে বলবো এখানে তুমি একটা ত্রিভুজ চিন্তা করো। এই যে রেড কালারটা, এই রেড কালার ত্রিভুজটা চিন্তা করো, এই ত্রিভুজটার নাম দিলাম ধরো এ বি সি। এন্ড এই ত্রিভুজে তুমি এবার একটু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবা। কেমন? ত্রিভুজ এবিসি হতে ত্রিভুজ সূত্রানুসারে, মনে আছে তো ত্রিভুজ সূত্রটা কি বলে? একটা ত্রিভুজের একই ক্রমে যে বাহু দুইটা, তারা যদি উপাংশ হয়, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে যে বাহুটা থাকবে সে বাহুটা লব্ধি নির্দেশ করবে। সো এবারে যে এবিসি ত্রিভুজে তুমি দেখো তো, সি থেকে এ পর্যন্ত এই বাহুটা যে ক্রমে আছে, এ থেকে বি পর্যন্ত একই ক্রমে আছে, কিন্তু সি থেকে বি পর্যন্ত যে বাহুটা, এই বাহুটা কিন্তু বিপরীত ক্রমে আছে, রাইট? তাহলে যেহেতু সি এ আর এ বি একই ক্রমে আছে, এই সি এ আর সিবি ভেক্টর এই দুটো হবে উপাংশ, আর বিপরীত ক্রমে আছে যেহেতু সিবি ভেক্টর, এই সিবি ভেক্টরটা হবে লব্ধি। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল লিখছি, সি এ আর এটা হবে এ বি। সরি সরি, আরেকবার একটু দেখো। এই এবিসি ত্রিভুজের সি এ এবং এ বি এই বাহু দুটো আছে একই ক্রমে, সি এ এবং এ বি এই বাহু দুটো একই ক্রমে আছে। সো এই জন্য সি এ আর এ বি হলো উপাংশ, আর সিবি এটা যেহেতু বিপরীত ক্রমে আছে, সিবি হলো তাদের
লব্ধি। এবার এদের অ্যাসোসিয়েটেড ভেক্টর গুলোকে আমরা একটু লিখে ফেলবো। তো দেখো সি এ এটা বোঝাচ্ছে কিউ ভেক্টর প্লাস এ বি বোঝাচ্ছে আর ওয়ান ভেক্টর ইকুয়াল সিবি বোঝাচ্ছে পি ভেক্টর। এবার আমি যদি বাংলা যোগ বিয়োগ করি তাহলে আর ওয়ান ভেক্টর ইকুয়াল হবে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। বোঝা গেল তো? এইবার এই যে বক্স করলাম এই বক্সটাই খেয়াল করো। আর ওয়ান ভেক্টরটা তাহলে বেসিক্যালি কি, পি ভেক্টর আর কিউ ভেক্টরের বিয়োগফলটা না? তাহলে খেয়াল করছো এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে বিয়োগফল ভেক্টর আর ওয়ান সেটা তাহলে কোথা থেকে আঁকাইছি? কিউ এবং পি এর যে এন্ডিং পয়েন্ট সেই এন্ডিং পয়েন্ট থেকে আঁকাইছি। তাহলে এখান থেকে কি আমরা দুটা কথা বলতে পারি কিনা যে নাম্বার ওয়ান, এক নাম্বার কথা, নাম্বার ওয়ান দুটা ভেক্টরের স্টার্টিং বা ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে তাদের লব্ধি ভেক্টর আঁকানো হয়। দুটি ভেক্টরের স্টার্টিং বা ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে লব্ধি আঁকানো হয়। ফাইন। এন্ড রাইট নাও তুমি আরেকটা জিনিস ক্লিয়ার হইলা যে দুটা ভেক্টরের যে এন্ডিং পয়েন্ট সেখান থেকে তাদের বিয়োগফল ভেক্টরটা আঁকানো হয়। সো ওটা একটু লিখে ফেলি, দুটি ভেক্টরের এন্ডিং পয়েন্ট থেকে বিয়োগফল আঁকানো হয়। ফাইন। তো আশা করি আমরা এই দুটো কথা বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে আমি একটু একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। আর ওয়ান ভেক্টরটা এটা পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের বিয়োগফলটা বোঝাচ্ছে। সো আর ওয়ান ভেক্টরটা যখন পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের বিয়োগফল বোঝাচ্ছে তখন আমি স্টার্ট করছি কিউতে, শেষ করছি কিন্তু পি এর মাথায় গিয়ে। বুঝো? যখন আর ওয়ান ভেক্টরটা পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের বিয়োগফলটা বোঝাচ্ছে তখন আমি স্টার্ট করছি কিউ ভেক্টরের মাথা থেকে, শেষ করছি পি ভেক্টরের মাথায়। তাহলে তোমরাই বলো দেখি, যদি আমি বলতাম যে কিউ ভেক্টর থেকে পি ভেক্টরের বিয়োগফল যে ভেক্টরটা সেটা আঁকাও, সো নো ডাউট তুমি তখন কি করতা, কিউ থেকে পি এর বিয়োগফল আঁকাতে বললে তুমি স্টার্ট করতে পি এর মাথা থেকে আর এ শেষ করতে কোথায় গিয়ে, কিউ এর মাথায় গিয়ে। বুঝতে পারছো কথাটা? তো এটা নিয়ে নিশ্চয়ই আর তোমাকে কোনো কিছু বলতে হবে না। ফাইন। সো এটা ছিল আমাদের দুটি ভেক্টরের বিয়োগফল ভেক্টর কিভাবে আঁকাতে হয়, কিভাবে ড্র করতে হয়। দেন এখন আমরা যেটা করব, আমরা একটু ভেক্টর বিয়োগের সামান্তরিক সূত্রটা দেখব। ভেক্টর বিয়োগের সামান্তরিক সূত্র। আচ্ছা, তো ভেক্টর বিয়োগের সামান্তরিক সূত্র এটা শুরু করার আগে একটা আজব তোমাদের তথ্য দিই। তথ্যটা কি? তথ্যটা এরকম যে ভেক্টরের বিয়োগ বলে কোনো কিছু নেই। ভেক্টরের বিয়োগ বলে কিছু নেই। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, মাত্র আপনি আঁকানো শেখাইলেন বিয়োগফল ভেক্টরটা কিভাবে আঁকতে হয়, আবার আপনি বলতেছেন যে ভেক্টরের বিয়োগ বলে কিছু নেই। আপনি কি পাগল হয়েছেন নাকি? না, এবার একটু পাগলের পাগলামি তাহলে দেখো। তো যেহেতু বলেই দিলাম ভেক্টরের বিয়োগ বলে কিছু নেই, কিন্তু পরীক্ষায় ধরো তোমার আসছে ভেক্টরের বিয়োগ, তাহলে তুমি কি করবা? সো বেসিক্যালি কথাটা এরকম, যাকে বিয়োগ করতে বলবে তাকে উল্টিয়ে দিয়ে
যোগ বা লব্ধি নির্ণয় করব। ব্যাস, এই হলো আমাদের কাহিনী। ঠিক আছে, যে ভেক্টরটাকে বিয়োগ করতে বলবে আমরা স্রেফ সেই ভেক্টরটাকে উল্টা দিয়ে আঁকায় ফেলবো, দেন ওই উল্টা ভেক্টরটার সাথে আরেকটা ভেক্টরের লব্ধি নির্ণয় করব, সেই লব্ধিটাই হবে বেসিক্যালি আমার ভেক্টরের বিয়োগফল। তো এবার আমরা একটু এটার সূত্র এস্টাবলিশ করব। ধরো এই একটা পয়েন্ট, এখান থেকে একটা ভেক্টর কাজ করতেছে পি ভেক্টর, ওই পয়েন্ট থেকে আরেকটা ভেক্টর কাজ করতেছে কিউ ভেক্টর। আমি এটাও বলে দিলাম পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। এখন যদি তোমাকে আমি বলি পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধির মানটা বের করো, তাহলে তুমি সামান্তরিক সূত্র দিয়ে লব্ধির মান বের করতে পারবা না। একদম দুপ করে তুমি চোখ বন্ধ করে বলে দিবা আর লব্ধির মান আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ফাইন, শেষ। কিন্তু আমি এবার তোমাকে জিজ্ঞেস করলাম পি ভেক্টর আর কিউ ভেক্টরের বিয়োগফলের মানটা বের করে দেখাও। কি বলছি? পি ভেক্টর আর কিউ ভেক্টর যে বিয়োগফল, ওই বিয়োগফলের মানটা বের করে দেখাও। তো এবার আমাদের কনসেপ্ট কি বলে, যে যাকে বিয়োগ করতে বলবে তাকে উল্টিয়ে দিয়ে যোগ বা লব্ধি নির্ণয় করব। এখানে পি ভেক্টর থেকে কাকে বিয়োগ করতে বলছে? কিউ ভেক্টরকে। তো যেহেতু পি ভেক্টর থেকে কিউ ভেক্টরকে বিয়োগ করতে বলছে, আমরা একটু ফার্স্টে যেটা করব কিউ ভেক্টরটাকে উল্টাই দেব। উল্টায় দেওয়া শেষ। কিউ ভেক্টর আগে ছিল উপরের দিকে, এখন হয়ে গেছে নিচের দিকে। এইটা বেসিক্যালি মাইনাস কিউ ভেক্টর বোঝায়। কিন্তু কেন আমি মাইনাস চিহ্নটা দেইনি, কারণ অলরেডি আমি ডিরেকশনটা দিয়ে দিছি যে কিউ উপরের দিকে আর এই কিউটা ঠিক তার অপোজিট দিকে। এই জন্য সামনে মাইনাস দিয়ে আমার ডিরেকশন বোঝানোর কোনো প্রয়োজন হয়নি এখানে। কথা কি বুঝছো? এটা কিউ ভেক্টর বোঝালে এটা বোঝায় মাইনাস কিউ ভেক্টর, বাট আমি কেন সামনে মাইনাসটা দেইনি, আমি অলরেডি এখানে তীর চিহ্ন দিয়ে ডিরেকশন বুঝাই দিছি। আমি এখানে বুঝাইছি এই কিউ ভেক্টরটা উপরের দিকে, এন্ড এই তীর চিহ্নের ডিরেকশন কি বোঝাচ্ছে, এই কিউ ভেক্টরটা এই কিউ ভেক্টরের ঠিক অপোজিট দিকে। সো আমি তীর চিহ্ন দিয়ে তো ডিরেকশন বুঝাই দিছি, এর সামনে মাইনাস দিয়ে তো আর আমার দিক বা ডিরেকশন বোঝানোর কোনো কিছু নাই। ফাইন, এখন আস, কিউ কে উল্টা দেওয়া শেষ। শেষ। এখন এই পি আর এই যে কিউ কে উল্টাইলাম, এই দুইটার আমরা লব্ধি বের করব। তো এই দুইটার যদি লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে বের করতে চাই, তাহলে এই পি ভেক্টর আর এই যে উল্টা কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা লাগবে। এদের মধ্যবর্তী কোণটা কিন্তু তুমি দুম করে বের করে ফেলতে পারো। এই টোটাল কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেখান থেকে আমি উপরের আলফাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি অ্যাঙ্গেলটুকু কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। তো এইবার দেখো পি ভেক্টর আছে, কিউ কে উল্টানো হয়ে গেছে, আবার এই পি আর উল্টা কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে, সুন্দর করে তুমি কিন্তু এদের লব্ধিটা বের করতে পারবা। তো এদের লব্ধিটাকে ধরো আমরা নাম দিলাম আর1 ভেক্টর। জেনারেলি আমরা লব্ধিকে নাম দেই আর ভেক্টর, আর বিয়োগফল দিয়ে যে বেসিক্যালি লব্ধিটা বের করা হচ্ছে বা যে লব্ধিটা আমাদের বিয়োগফল নির্দেশ করতেছে তাকে নাম দিলাম আর1। অন্য কোনো নাম দিতে পারো, ইটস আপ টু ইউ। তো এবার আমরা যদি এই পি আর কিউ এর বিয়োগফলের মানটা চাই, সেটা বেসিক্যালি বোঝাচ্ছে পি আর উল্টা কিউ এর যে লব্ধি আর1 ভেক্টর, ওই আর1 ভেক্টরের মান বা শুধু আর1। এখন সামান্তরিক সূত্র আমরা ইউজ করব রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, আমরা সামান্তরিক সূত্র ইউজ করলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস, তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এইবার আমরা একটু এখান থেকে আসি, আর1 ইকুয়াল রুট ওভার, এবার একটু আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ এই পর্যন্ত ঠিক থাকলো। cos 180 মাইনাস আলফা, এটাকে লেখা যায় মাইনাস cos আলফা। কিভাবে? 180 এটা কিন্তু 90 এর জোড় গুণিতক, এই জন্য cos অনুপাতের কোনো চেঞ্জ হয় নাই, cos cosই আছে। 180 মাইনাস এটা বোঝায় ফার্স্ট কোয়াড্রেন্টে cos অনুপাতটা নেগেটিভ, এই জন্য সামনে মাইনাস cos আলফা। সো আলটিমেটলি তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ভেক্টর আর কিউ ভেক্টরের বিয়োগফলের মান, দ্যাট মিন্স আর1 এর মান ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2পি কিউ কজ আলফা। আমি তোমাদেরকে বলবো এটা একটু বক্স করে রাখো,
এন্ড এটাই হলো আমাদের ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমরা ভেক্টর বিয়োগের ম্যাথগুলো সলভ করব। সো তাহলে ফাইনালি আমরা দুইটা ভেক্টরের বিয়োগফল ভেক্টর কিভাবে ড্র করতে হবে সেটাও শিখছি, এন্ড ভেক্টর বিয়োগের সামান্তরিক সূত্র বা সামান্তরিক সূত্র দিয়ে কিভাবে ভেক্টরের বিয়োগফলের মান বের করতে হবে এটা আমরা বুঝে গেছি। কেমন? তো এখন আমরা যেটা করব, আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। আচ্ছা, তো দেখো আমি এখানে তিনটা প্রবলেম লিখছি। তার মধ্যে ফার্স্ট প্রবলেম যেটা আমাকে বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধির মান এন্ড এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফলের মান যদি সমান হয় তাহলে দেখাতে হবে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব। আমরা আরেকবার আমি সূত্রটা অ্যাজাম্পশন করতে বলি। দেখো, যখন দুইটা ভেক্টর দেয়া থাকে এ আর বি এবং তাদের মধ্যবর্তী কোণ দেয়া থাকে আলফা, তখন তাদের লব্ধির মান বের করতে বললে আমরা কি করতাম? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস 2ab cos আলফা। এন্ড আমরা দেখলাম এই আলফাটাকে, স্রেফ এই আলফাটাকে ইউজ করে যদি আমার বিয়োগফলের মানটা বের করতে বলে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। ওকে, সো এই স্রেফ আলফাটাকে ইউজ করে যদি যোগফলটা বিয়োগ করতে বলে, মানে যোগফলটা বের করতে বলে, সরি বিয়োগ হবে না, যোগফলটা যদি বের করতে বলে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আর বিয়োগফলের মান বের করতে বললে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। দেন গো ফর দ্য সলিউশন। এই প্রথম ম্যাথটার সলভ দেখো। আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা করে নেব, আমরা লিখব ধরি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। আমি ধরে নিলাম এটা হলো আমার সেই এ ভেক্টরটা, এটা হলো আমার সেই বি ভেক্টরটা। কেন আমি লম্ব আঁকাইলাম? কারণ আমার প্রমাণই করতে বলছে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব, এই জন্য আমি একদম আঁকাই নিলাম লম্ব। এখন আমি ধরে নিলাম এটা হলো তাদের মধ্যবর্তী কোণ আলফা। সো এই আলফাকে ইউজ করে এবার আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধির মানটা চাই, দ্যাট মিন্স যোগফলের মানটা চাই, তাহলে সামান্তরিক সূত্র কি বলে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আর এই আলফাকে ইউজ করে আমি যদি বিয়োগফলের মানটা চাই, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাস চাই, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, যেটা একটু আগে আমি প্রমাণ করে দিছি, ইনফ্যাক্ট আমি বক্স করে রাখতে বলছিলাম। তো আমাদের প্রশ্ন মতে আচ্ছা, একটা কথা বলে দেওয়া ভালো, এই যে দুইটা, এই দুইটাই কিন্তু আমরা বের করছি সামান্তরিক সূত্র অনুসারে। ওকে, সামান্তরিক সূত্র অনুসারে। এটা হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, এটা হলো ভেক্টর বিয়োগের সামান্তরিক সূত্র। দেন ফিরে আসো আমাদের সলিউশনে। প্রশ্ন মতে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান ইকুয়াল এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান। আমি এখানে একটা লাইন স্কিপ করতেছি। এই মানটা আর এই মানটা যখন আমি বসাই দেব, দুই দিক থেকে রুট রুট চলে গেল। সো দুই দিক থেকে যদি রুট রুট চলে যায়, পড়ে থাকবে কি? লেফট সাইডে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আর রাইট সাইডে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। দুই দিক থেকে এ স্কোয়ার গন, বি স্কোয়ার গন। দেন এই মাইনাস 2ab cos আলফাটাকে যদি বামে নিয়ে আসি তাহলে যোগ হয়ে যাবে, তখন হবে 4ab cos আলফা ইকুয়াল 0। 4ab টাকে ডান দিকে নিয়ে যাও, এই 4ab এই অংশটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে cos আলফা ইকুয়াল হবে 0। সো এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু বলবো cos ইনভার্স 0। cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান 0।
এখন দেখো এই আলফাটা কি ছিল, এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরে নিয়েছিলাম না, ওই আলফাটাই যখন আমার 90 ডিগ্রি বের হলো, তাহলে আমার আর বোঝার নিশ্চয়ই বাকি রইল না। আমরা এখন লিখতে পারবো অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব। দ্যাটস ইট, এটাই আমার দেখাতে বলছে। ফাইন, 1 নাম্বার কোশ্চেনের সলিউশন ডান। দেন কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 পড়ো। 2 নাম্বার কোশ্চেন কি বলছে? 2 নাম্বার কোশ্চেনটা বলছে যে দুটি কণা, একটা 12 মিটার পার সেকেন্ড বেগে এন্ড আরেকটা 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ করে একটি বিন্দুকে অতিক্রম করলো। কেমন? প্রশ্ন হলো 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত? আচ্ছা, গো ফর দ্য সলিউশন। আমরা ফার্স্টে একটু ডায়াগ্রামটা আঁকাই, একটু চিত্রটা আঁকাই আমরা। আমার বলছে যে কণা দুটি ইন্ডিভিজুয়াল বেগে একটা বিন্দুকে কত ডিগ্রি কোণ করে অতিক্রম করছে? 120 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম এই সেই আমার পয়েন্টটা, এই পয়েন্টে 120 ডিগ্রি যদি কোণ করে যায়, তাহলে ডেফিনেটলি চিত্রটা এরকম হবে। কথা বোঝা গেছে? যে এই একটা বেগ, ধরো এই বেগটাকে নাম দিলাম আমি v1, এটা দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। আর এই আরেকটা বেগ, এই বেগটাকে নাম দিলাম ধরো v2, যেটা 12 মিটার পার সেকেন্ড। এবং এই ইন্ডিভিজুয়াল বেগ দুইটা একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 4 সেকেন্ড পর ওদের মধ্যকার দূরত্ব কত? সো দূরত্বের হিসেবে আমি পরে যাই। তুমি আগে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত আমি একটা ভেক্টর আঁকালাম। সো তুমি আমাকে বলো, এই যে ভেক্টরটা আমি আঁকাইছি, এটা কি এই v1 আর v2 এই দুটোর স্টার্টিং পয়েন্ট থেকে আঁকাইছি? নট দ্যাট। এই v1 আর v2 দুটোর এন্ডিং পয়েন্ট থেকে আমি ভেক্টরটা আঁকাইছি না? ক্লিয়ার? আর এই ভেক্টরটা শুরু হয়েছে যেহেতু v2 থেকে আর শেষ হয়েছে v1 এ গিয়ে, তাহলে আলটিমেটলি এই ভেক্টরটা কি বোঝাচ্ছে? এই v1 থেকে v2 এর বিয়োগফলের মান বোঝাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? ওকে, তাহলে আমাদের কাজ হবে এই v ভেক্টরটা বের করা মানেই হলো এই v1 আর v2 এর বিয়োগফলের মান বের করা। তাহলে আমরা পাই কি? আমরা পাই v ইকুয়াল v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টরের মডুলাস বা মান ইকুয়াল রুট ওভার v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস, সরি প্লাস না মাইনাস, যেহেতু আমরা বিয়োগফল বের করতেছি, 2v1 v2 ইন্টু cos 120 ডিগ্রি, কারণ এখানে আলফা বলতে বোঝানো হচ্ছে 120 ডিগ্রি। মানগুলো বসাই দেই, রুট ওভার v1 স্কয়ার মানে 20 স্কয়ার, v2 স্কয়ার মানে 12 স্কয়ার, মাইনাস 2 ইন্টু 20 ইন্টু 12 ইন্টু cos 120 ডিগ্রি। আমরা এবার একটু ক্যালকুলেটর ব্যবহার করব, করলে এখান থেকে v এর মানটা বের হয়ে যাবে। আচ্ছা, তো 20 স্কয়ার প্লাস 12 স্কয়ার মাইনাস 2 ইন্টু 20 ইন্টু 12 ইন্টু cos 120, এটাকে রুট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের আসবে হলো 28 মিটার পার সেকেন্ড। এবং এই যে বিয়োগফল ভি ভেক্টরের মানটা, এটাই কিন্তু বেসিক্যালি একটা সার্টেন সময় পরে তাদের কি বোঝাচ্ছে? দূরত্বের জন্য যে বেগটা আমার কাজে লাগাইতে হবে সেই বেগটা বোঝাচ্ছে। কথা কি বুঝছো? কারণ এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে, তাহলে তাদের দূরত্ব বলতে এই বেগটাকে নিয়ে যে দূরত্বটা, সেই দূরত্বটা বোঝাচ্ছে না? আমি আবারও বলতেছি, এই v1 ভেক্টরটা এদিকে যাচ্ছে, v2 ভেক্টরটা এদিকে যাচ্ছে। সো এই v ভেক্টরকে ইউজ করে আমি এখন যে ডিসটেন্সটা পাবো সেটাই কিন্তু তাদের একটা সার্টেন সময় পরেকার ডিসটেন্স বোঝাচ্ছে। ঠিক আছে? সো এবার আমি এই যে আমার সার্টেন টাইম দেওয়া আছে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড পরের ডিসটেন্সটা বের করার জন্য কোন বেগটাকে কাজে লাগাবো? এই v ভেক্টরকে কাজে লাগাবো। কথা কি বোঝা গেছে?
এবার আসো তাহলে এখন 4 সেকেন্ড পর কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব, এটাকে যদি বলি s, সো s ইকুয়াল ভিটি। মান বসায় দাও। v হলো 28, টাইম হলো 4 সেকেন্ড। কত মিটার আসবে? 4 × 32 এর 2, 4 দুগুণা 8 আর 3 11, 112 মিটার। ওকে, দিস ইজ आंसर। আমার মনে হয় না এখানে আর কোনো প্রবলেম থাকার কথা। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি। কোশ্চেন 2 ডান। দেন কোশ্চেন 3। এই কোশ্চেনটা কি বলছে? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা বোঝার মধ্যেই একটু ভেজাল হতে পারে তোমাদের। আমার বলছে যদি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে প্রমাণ করো যে হাফ অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান ইকুয়াল সাইন থিটা বাই 2। তাই কি কোশ্চেনটা কি তাই বলছে? হ্যাঁ, আচ্ছা, এখানে ছোট্ট একটু আমাদের বোঝার ভুল হয়েছে। সেটা কি? ফাইন, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলছে থিটা, নো প্রবলেম। কিন্তু এই যে ক্যাপ চিহ্নগুলো কি তোমরা খেয়াল করছো? এই ক্যাপ বা হ্যাট চিহ্নগুলো, এই হ্যাট চিহ্নগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে? এ ভেক্টর আর বি ভেক্টর বেসিক্যালি এখানে একক ভেক্টর। আর এ আর বি যদি একক ভেক্টর হয়, তাহলে এ এর মানও 1, বি এর মানও 1। তাহলে এইখান থেকে আমরা প্রথম যে জিনিসটা জানলাম যে এ ভেক্টরের মান শুধু a ইকুয়াল টু 1 এন্ড বি ভেক্টরের মান শুধু b ইকুয়াল টু 1। কেন? কারণ a আর b এই দুটোর উপরেই ক্যাপ চিহ্ন আছে, ক্যাপ চিহ্ন দ্বারা বোঝা হলো একক ভেক্টর। ওকে ফাইন, এখন আসো আমরা সলভে যাব। এখন আর সমস্যা হওয়ার কথা না। এখানে ছোট্ট একটা ত্রিকোণমিতি লাগবে, সো ওটা আমরা ম্যাথে যেখানে গিয়ে দরকার হবে সেখানে আলোচনা করব। সলভে আসো আমাদের লেফট সাইডটা। লেফট সাইডটা কি দেওয়া আছে? হাফ অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাস। আমরা হাফ ঠিক রাখলাম। এ আর বি এর বিয়োগফলের মান যদি আমরা বের করি, সামান্তরিক সূত্র কি বলবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। কারণ এখানে বলেই দিছে এ আর বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা। দেন হাফ হাফের মতোই থাকলো, রুট ওভার এ আর বি এর মান বসায় দাও। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos থিটা। দেন হাফ থেকে গেল রুট ওভার 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1, দুইটা 1 যোগ করলে 2 মাইনাস 2 আর দুইটা 1 গুণ করলে 2 cos থিটা। দেন হাফ থাকলো, রুট ওভার 2 কমন নিয়ে নেব, তাহলে 1 মাইনাস cos থিটা। এইবার যেটা বলতেছিলাম, ত্রিকোণমিতির একটা সূত্র একটু কাজে লাগবে। ত্রিকোণমিতিতে সূত্র আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল 2 sin স্কয়ার থিটা। ওকে, সূত্র কি? 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। দ্যাট মিন্স সূত্রে অ্যাপ্লাই করার আগে cos এর সাথে অ্যাঙ্গেলটা যত থাকবে, সূত্রে অ্যাপ্লাই করার পরে sin স্কয়ারের সাথে সেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। ফাইন, তাহলে আমার যদি এরকম থাকে 1 মাইনাস শুধুমাত্র cos থিটা, তাহলে সূত্রটা কি হবে? 2 sin স্কয়ার থিটা বাই 2, রাইট? যে সূত্র অ্যাপ্লাই করার আগে এবার cos এর সাথে অ্যাঙ্গেল কত আছে? থিটা। সূত্র অ্যাপ্লাই করার পরে sin স্কয়ারের সাথে তাহলে অ্যাঙ্গেল কত হয়ে যাবে? থিটা বাই 2। এবার আসো এই সূত্রকে আমরা কাজে লাগাবো। তাহলে আমাদের ম্যাথ কি দাঁড়াচ্ছে? হাফ হাফের মতোই থাকলো, রুট ওভার 2টাকে ঠিক রাখলাম। ওকে, 1 মাইনাস cos থিটা, সো 1 মাইনাস cos থিটাকে আমরা লিখবো কি? 2 sin স্কয়ার থিটা বাই 2। নেক্সট লাইন, 2 আর 2 গুণ করলে কত? 4, 4 যদি রুট হয়
তাহলে থাকবে 2, আর এটা যেহেতু sin স্কয়ার থিটা বাই 2, রুট হইলে থাকবে কত, sin থিটা বাই 2। দেন তুমি ধূপধাপ এই 2 কেটে দাও, তাহলে পরে থাকলো কি sin থিটা বাই 2, এটি কিন্তু আমাদের রাইট সাইড। যেটা প্রমাণ করতে বলছে আমরা কিন্তু প্রমাণটা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের ভেক্টরের বিয়োগ সংক্রান্ত ম্যাথ। কেমন? এখন আমরা যেটা করব, ভেক্টরের বিয়োগ তো বোঝা হয়ে গেল, এখন আমরা একটু আপেক্ষিক বেগের দিকে যাব। আচ্ছা, তো এবার হলো আমাদের আপেক্ষিক বেগ, তাই না? আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, আপেক্ষিক বেগের কনসেপ্ট তো আমরা পড়বই, বলে রাখি এখানকার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমে আমরা জেনারেলি আপেক্ষিক বেগের কিছু ম্যাথ দেখব, যেখানে আমাদের নর্মাল বৃষ্টি, একজন যাচ্ছে, বৃষ্টি তার গায়ে কত কোণে এসে পড়বে, সামথিং লাইক দ্যাট, একটা গাড়ি থেকে আর একটা গাড়ির বেগকে কেমন দেখা যায়, এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপেক্ষিক বেগের আরেকটা যে টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আলোচনা করব, সেটা হলো বৃষ্টি এবং গাড়ির কাঁচ ভেজার অঙ্কগুলা। সো আপেক্ষিক বেগ, গো ফর দ্যাট। আপেক্ষিক বেগ কাকে বলে? আপেক্ষিক বেগ হলো একজনের সাপেক্ষে আরেকজনের বেগকে মেজার করাটাই হলো আপেক্ষিক বেগ। ঠিক আছে? একজনকে রেফারেন্স ফ্রেম ধরতে হবে বা একজনকে স্থির একটা কাঠামো ধরতে হবে, ধরে তার সাপেক্ষে আরেকজনের বেগকে যে মেজার করা, সেটাই হলো আপেক্ষিক বেগ। তাহলে আমরা একটু কথাটা আগে একটু লিখে রাখি, যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। ওকে, এই যে একজনের সাপেক্ষে, এই একজন, এটাকেই আমরা বলে থাকি রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো, বাংলায় বললে প্রসঙ্গ কাঠামো। আর যে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো, তার সাপেক্ষে আমরা আরেকজনের যে বেগটাকে মাপতেছি, ওই আরেকজনের বেগটাকেই আমরা তখন বলবো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। একটু চিত্র দিয়ে বুঝাই। আচ্ছা, একটা কথা একটু লিখে নাও, যে আমরা যখন কাউকে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো ধরবো, তখন তার ভেলোসিটিটাকে আমরা 0 ধরবো। এখন কোশ্চেনে যদি 0 থাকে তাহলে তো ভালো, 0 না থাকলেও আমরা 0 বানায় নেব। ঠিক আছে? আই রিপিট, যাকে আমরা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো চিন্তা করব, তার ভেলোসিটিটা আমরা সবসময় 0 ধরে হিসাব করব। প্রশ্নে যদি ডিরেক্ট 0 দেয়া থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি 0 না থাকে তাহলে আমাদের 0 বানায় নিতে হবে, মানে মোর ওভার এটাকে 0 ধরে আমরা কাজ করব। এখন আসো, আমি দুইটা চিত্র তোমাদেরকে বুঝাই। ধরো এই তুমি, সেই তুমি দাঁড়ায় আছো। এখন তোমার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ধরো তোমার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটার বেগ হইল 20 মিটার পার সেকেন্ড, আর তুমি স্থির আছো। এখন আমি তোমাকে বললাম তোমার কাছে গাড়ির বেগটা কত, তো তুমি যেহেতু স্থির, তাহলে তোমার বেগ 0, তোমার সাপেক্ষে মাপতে বলতেছে, মানে তুমি রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেমের বেগ আমরা বলছি 0 থাকতে হবে, এখানে তুমি স্থির আছো মানে 0 আছো, ফাইন। তো তোমার কাছে গাড়ির বেগটাকে এখন কিন্তু 20 মিটার পার সেকেন্ডই মনে হবে, রাইট? তো তুমি দাঁড়ায় আছো, তোমার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল 20 মিটার পার সেকেন্ড বেগে, যেহেতু তুমি দাঁড়ায় আছো, তো তোমার কাছে গাড়ির যে 20 মিটার পার সেকেন্ড যে রিয়েল বেগটা, এটাকেই এখন তোমার কাছে মনে হচ্ছে আপেক্ষিক বেগ। আমি কি কথা বুঝাতে পারছি? নর্মালি তুমি চিন্তা করো, তুমি দাঁড়ায় আছো, তোমার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তুমি যেহেতু দাঁড়ায় আছো, তোমার যেহেতু চেঞ্জ হচ্ছে না, গাড়ির যে রিয়েল বেগটা সেটাই কিন্তু তুমি ফিল করতেছো এখন। সো ওই গাড়ির রিয়েল বেগটাই যেহেতু তুমি ফিল করতেছো, এই জন্য ওইটাই তোমার কাছে এখন আপেক্ষিক বেগ। কিন্তু ভেজাল হইলো,
এইবার ধরো তুমি দাঁড়ায় নাই, তুমি এবার দৌড়াচ্ছ। কত বেগে দৌড়াচ্ছ? তোমার বেগটা ধরো 10 মিটার পার সেকেন্ড, আর পাশ দিয়ে ওই গাড়িটাই যাচ্ছে, ওই গাড়িটাই যাচ্ছে রাস্তা দিয়ে 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি তোমাকে বললাম যে তোমার কাছে গাড়ির বেগটা কত মনে হবে, বা তোমার সাপেক্ষে গাড়ির বেগটা কত। তো তুমি একটু ফিল করার চেষ্টা করো, তো একটু ফিল করো যে তুমি এবার দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, তোমার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তো তুমি আগে গাড়ির যে 20 মিটার পার সেকেন্ড রিয়েল বেগটাই ফিল করছিলে, এখন কি সেটা ফিল করবা? নিশ্চয়ই না। তোমার কাছে এখন মনে হবে না গাড়িটা আস্তে 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 তোমাকে ওভারটেক করে যাচ্ছে, রাইট? আমি আবারও বলি, তুমি আগে স্থির ছিলা, সো গাড়িটা যে রিয়েল বেগটাই সেটা তুমি ফিল করছো, কিন্তু এখন তুমিও যাচ্ছ, পাশ দিয়ে গাড়িটাও যাচ্ছে, তুমিও যাচ্ছ, পাশ দিয়ে গাড়িটাও যাচ্ছে। তো তুমি কি এখন রিয়েল বেগটা ফিল করবে? অবশ্যই না। তোমার কাছে মনে হবে না তোমার যাওয়ার সাথে সাথে গাড়িটা আস্তে 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 তোমাকে ওভারটেক করে যাবে। সো এটা কেন হয়? এবার এটা দেখো, আমরা কিন্তু বলছিলাম যাকে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো চিন্তা করব তার ভেলোসিটিটা জিরো না থাকলে জিরো বানাই নিতে হবে। এখন আমি এই 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটাকে যদি জিরো বানাইতে চাই, তাহলে এখান থেকে একটা 10 মিটার পার সেকেন্ড বেগ বিয়োগ করতে হবে না? এখন আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো একটু চিন্তা করো তো। ধরো এটা ইকুয়েশনের লেফট সাইড আর এটা ইকুয়েশনের রাইট সাইড। তো আমি যখন লেফট সাইড থেকে কোনো একটা সার্টেন ভ্যালু বিয়োগ করব, ব্যালেন্স করার জন্য রাইট সাইড থেকে সেম ভ্যালুটা বিয়োগ করতে হবে না? অবশ্যই রাইট সাইড থেকে সেম ভ্যালুটা বিয়োগ করতে হবে। সো আমি এই রেফারেন্স ফ্রেমটাকে জিরো বানানোর জন্য যখন এইখান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ বিয়োগ করছি, ডেফিনেটলি ওই 10 মিটার পার সেকেন্ড বেগ রাইট সাইড থেকেও বিয়োগ হয়ে যাবে। তখন খেয়াল করো রেফারেন্স ফ্রেমটা আলটিমেটলি কত হয়ে যাবে? 0 মিটার পার সেকেন্ড বেগ, বা রেফারেন্স ফ্রেমটা স্থির হয়ে যাবে। আর তখন তোমার কাছে গাড়ির বেগটা কত ফিল হচ্ছে? 20 থেকে 10 গেলে 10 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? সো তুমি একটা সার্টেন বেগ থেকে যখন নিজেকে রেফারেন্স ফ্রেম ভাবতে চাচ্ছ, তখন তোমার বেগটাকে জিরো বানাইতে হচ্ছে। আর তোমার বেগটা যখন তুমি জিরো বানাচ্ছ, ওই সেম ভ্যালুটাই কিন্তু আবার গাড়ির বেগ থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। এজন্য গাড়ির যে রিয়েল বেগ 20 সেটা তুমি ফিল করতেছো না, তুমি এখন ফিল করবা কত? 10 মিটার পার সেকেন্ড। কথা কি ক্লিয়ার? সো এই হলো আমার আপেক্ষিক বেগের কনসেপ্ট। যে তুমি যখন স্থির আছো তখন গাড়ির রিয়েল বেগটাই তুমি আপেক্ষিক বেগ হিসেবে ফিল করতেছো, আর তুমি যখন স্থির না তখন কিন্তু রিয়েল বেগটাকে আপেক্ষিক বেগ হিসেবে ফিল করতে পারতেছিল না। তোমাকে স্থির বানানোর জন্য যতটুকু বিয়োগ করা দরকার গাড়ির বেগ থেকে, ততটুকু বিয়োগ করার পরে যে বেগটা, সেটাই তুমি এখন আপেক্ষিক বেগ বা গাড়ির বেগ হিসেবে ফিল করতেছো। ফাইন। তাহলে আমরা একটা কথা কি বলতে পারি, যে যদি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বিয়োগ করতে হয়, তাহলে যার সাপেক্ষে বেগ তার সমপরিমাণ বেগটাকেই বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারছো? আই রিপিট, যদি আপেক্ষিক বেগ বের করতে বলে তাহলে যার সাপেক্ষে বেগ, এটাকে সাপেক্ষ না, এটা কিন্তু রেফারেন্স ফ্রেম, এটা সাপেক্ষ। এই যে যার সাপেক্ষে আমি বেগটা বের করতে চাচ্ছি, তার বেগটাকেই আমি গাড়ির বেগ থেকে কি করে দিচ্ছি? বিয়োগ করে দিচ্ছি। তো এটা একটু লিখে ফেলো। আপেক্ষিক বেগ বের করার জন্য যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করতে হয়। তো এটা না হয় আমি বুঝলাম একদম নর্মাল যোগ বিয়োগ দিয়ে, যে আমরা নর্মাল যোগ বিয়োগ দিয়ে জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম, যে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে যখন রিয়েল বেগ থেকে বিয়োগ করব, যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হলো আপেক্ষিক বেগ। তো এটাকে এবার একটু আমরা ভেক্টরে অ্যাপ্লাই করব। এবার এই জিনিসটাকে আমরা একটু ভেক্টরে অ্যাপ্লাই করি, দেখি কি ঘটনা ঘটে। তো এখানে আমরা জিনিসটা বেসিক্যালি দুইটা ইন্ডিভিজুয়াল কেসে আলোচনা করব। কেস নাম্বার 1, এখানে ধরো তোমাকে বলা হলো যে একটা গাড়ি, এটা ধরো এ, এবং এই গাড়িটা ডান দিকে যাচ্ছে, যার ভেলোসিটি ভি এ, এটা দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড।
আচ্ছা নাইস। এবং আরো একটা গাড়ি, বি গাড়ি, এটাও ডান দিকে যাচ্ছে, কিন্তু এর ভেলোসিটি ধরো দেওয়া আছে ভিবি 30 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কোশ্চেনটা হলো এ এর সাপেক্ষে বি এর বেগের মানটা কত, এটা হলো আমাদের কোশ্চেন। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে বি এর বেগের মান, মানে বি গাড়িটার আপেক্ষিক বেগ এ গাড়ির কাছে কতটুকু ফিল হবে সেটাই আমাদের বের করতে হবে। তো এই কেসটা আগে একটু দেখি আমরা। দেখো আমরা একটু আগেই বলে আসলাম যে আপেক্ষিক বেগ বের করার সময় যার সাপেক্ষে বেগ থেকে বিয়োগ করতে হবে, ফাইন। আর বিয়োগ করার ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বিয়োগফলটা নির্ণয় করা শিখছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে যদি ডিরেক্ট আলফাটাকে ইউজ করি তাহলে আমার সূত্র হবে √a² + b² - 2ab cos আলফা। আর আলফা ইউজ না করে আমি যদি উল্টাই দিয়ে যোগ করি তখন সূত্র হয় √a² + b² + 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা। ওই cos 180 ডিগ্রি মাইনাস আলফাটাই কিন্তু হয়ে যায় মাইনাস cos আলফা। এটা দেখে আসছি, একটু ভিডিওটা রিক্যাপ করে ওখান থেকে দেখে আসো, তাহলে জিনিসটা আরো বুঝবা। তো আমরা এবার যেটা করব, আমরা খেয়াল করো এই যে সিচুয়েশনটা দেওয়া আছে, এই সিচুয়েশনে এ গাড়িটা যেদিকে যাচ্ছে বি গাড়িটা সেম দিকে যাচ্ছে, রাইট? একই দিকে যেহেতু যাচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এবার আমি এই আলফাটাকে ইউজ করে ডিরেক্ট সূত্র খাটায় আমি বিয়োগফলটা নির্ণয় করব না, আমি বিয়োগফলটা নির্ণয় করব কিভাবে? যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দিয়ে আমি বিয়োগফলটা নির্ণয় করব, ঠিক আছে? আই রিপিট, এখানে আমি ডিরেক্ট বিয়োগফলটা নির্ণয় করব না, আমি বিয়োগফলটা বের করব কিভাবে? যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দিয়ে যোগ করব, যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দিয়ে যোগ করব। আর উল্টায় দিয়ে যোগ করা মানেই বেসিক্যালি তাকে কি করা? বিয়োগ করা। তো এখানে আমার বলছে কি এ এর সাপেক্ষে বি এর বেগের মান, কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। সো একে আমি আগে উল্টায় দিই, এ ছিল ডান দিকে, এবার আমি একে করে দিব বাম দিকে। এই গেল আমার এবার এ গাড়িটা, ঠিক আছে? এই গেল আমার এ গাড়িটা, এটা এবার বাম দিকে যাচ্ছে এবং তার বেগের মান কত আছে? 10 মিটার পার সেকেন্ড। আর বি গাড়িটা যেদিকে যাচ্ছিল সেদিকেই যাবে, ওটাকে আমি কোনো চেঞ্জ করব না। বি ডান দিকে যাচ্ছিল, ডান দিকেই যাবে 30 মিটার পার সেকেন্ড বেগে। এই হলো আমার বি গাড়িটা, ফাইন। এবার আমি যেটা করব, এই এ আর বি এই দুটার লব্ধি বের করব। আর এই দুটার লব্ধি বের করা মানেই কিন্তু বেসিক্যালি বি গাড়ি থেকে এ গাড়িটাকে বিয়োগ করে দেওয়া। কথা ক্লিয়ার আমার? এ আর বি, এখান থেকে আমার টার্গেট হইলো বি থেকে এ কে বিয়োগ করে দেওয়া, কারণ আপেক্ষিক বেগ বের করার সময় যার সাপেক্ষে বেগ থেকে বিয়োগ করতে হবে। তো আমি বিয়োগটা এবার ডিরেক্টলি বিয়োগ করতেছি না, আমি উল্টাই দিয়ে যোগ করতেছি। এ যেদিকে যাচ্ছিল তার থেকে উল্টাই দিছি, এখন এ আর বি এর যে যোগফলটা বের করবো সেটাই কিন্তু আমার হবে বি গাড়ির বেগ থেকে এ গাড়ির বেগকে বিয়োগফল করা। গো। তাহলে এখান থেকে আমরা পাই কি? ভি অফ এ বি, এই এ বলতে বোঝাচ্ছে যার সাপেক্ষে, লেখার সময় এভাবে লিখলে সুবিধা, ইকুয়াল ভিবি থেকে, যেহেতু এ এর সাপেক্ষে বেগ এই জন্য এ বেগকে বিয়োগ করে দিচ্ছি। এবার যদি আমার বলা হয় দুই পাশে মড দাও, তাহলে বোঝাচ্ছে কি বিয়োগফলের মান। এবার এই বিয়োগফলের মানটা বের করবো, √VA² প্লাস VB² প্লাস 2 ইন্টু VA ইন্টু VB ইন্টু cos 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ উল্টায় দেওয়ার পরে কিন্তু আর ডিরেক্ট বিয়োগফলের সূত্র ইউজ হবে না, যখন উল্টায় দিয়ে ফেলছি তখন সূত্র ইউজ হবে কি? যোগফলের সূত্রটা, এই জন্য মাঝখানে যোগ। মান বসায় দাও,
রুট ওভার VA স্কোয়ার মানে হলো 100 প্লাস VB স্কোয়ার মানে হলো 900 প্লাস 2 ইন্টু VA মানে কত 10 ইন্টু VB মানে 30 আলফার মান কত 0 ডিগ্রি 180 থেকে 0 গেলে 180 আর cos 180 ডিগ্রির মান হলো -1। এবার আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব 100 প্লাস 900 মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 30 রুট ওভার অ্যান্সার। এটা চলে আসলো কত 20। তো এখান থেকে আমার মান চলে আসলো কত 20 মিটার পার সেকেন্ড। এবার তুমি একটু বাস্তব জীবনের কথা ফিল করো। একটা গাড়ি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, একই দিকে আর একটা গাড়ি যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। একটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে আর একটা 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 10 এর কাছে 30 রিয়েল বেগটাকে ফিল করবে? অবশ্যই না, একটু কম ফিল করবে না? তাই হয়েছে, দেখো 30 বেগটা একটু কমে গেছে কত 20, এবং এই 20 এখন কে ফিল করবে? এই গাড়িটা ফিল করবে। এবং এখানেও দেখো তো এই কাহিনীটাই হয়েছে কিনা, VA এটা ছিল কত 10, তাকে আমার রেফারেন্স ফ্রেম ধরার জন্য কত বানাইতে হবে 0। তো এখান থেকে যখন আমি 10 বিয়োগ করে 0 বানাইছি, ওই 10 এখান থেকে বিয়োগ হয়েছে, ঠিক আছে। আর ওই 10 এখান থেকে বিয়োগ হওয়ার জন্য এই 10টাকে আমি উল্টাই দিছি, তারপরে আমি যোগফলটা বের করছি। ডান, কাহিনী শেষ। দেন এবার আমরা সেকেন্ড কেসটা দেখব। এবার ধরো তোমাকে বলা হলো বি গাড়িটা ডান দিকে যাচ্ছেই 30 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু এ গাড়িটাকে ধরো উল্টায় দেওয়া আছে। এখন এ গাড়িটা বাম দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তো এখানেও সেম কোশ্চেন, এ এর সাপেক্ষে বি এর বেগের মানটা বের করতে বলছে। তো সেম জিনিস, যেহেতু এ এর সাপেক্ষে বি এর বেগ, এর জন্য আমরা লিখবো ভি এ বি। সেজন্য ভি বি থেকে যার সাপেক্ষে বেগ ভি এ তাকে বিয়োগ করে দিতে হবে। এবার একটু চিত্রটা আঁকাই। ভিবি থেকে যেহেতু ভি এ বিয়োগ করে দিচ্ছি, সো ভি এ কে বিয়োগ করা মানে এর দিক যেদিকে ছিল তার থেকে উল্টায় দেব, তারপরে যোগফলটা বের করব। সো এইবার ভিবিটা ডান দিকে ছিল 30 মিটার পার সেকেন্ড, ভি এ এটা ছিল বামে, তাকে উল্টায় এখন করে দিব কোন দিকে, ডান দিকে, এবং এই বেগ দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড। এবার তুমি এখানে একটু বলো তো, এইখানে আলফাটা কত ডিগ্রি? 180 ডিগ্রি না? কারণ ভি এ যেদিকে যাচ্ছিল ভিবি ঠিক তার উল্টা দিকে যাচ্ছিল, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখন আমি চাচ্ছি কি, যে ভিবি থেকে যেহেতু ভি এ বের করবো, ভি এ কে আমি উল্টাই দিছি, উল্টা দেওয়ার কাজ শেষ, এখন এই দুটোর যোগফল বের করব। সো এই যে এইটার মান মানে এখন তাহলে কত দাঁড়ালো, রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি এ ইন্টু ভিবি ইন্টু কস। যেহেতু যোগফল বের করতেছি তাহলে ডিরেক্ট আলফাটা ইউজ করবো না, এবার ইউজ করবো কি 180 ডিগ্রি মাইনাস আলফা। মান বসায় দাও, রুট ওভার ভি এ স্কোয়ার মানে 100, ভিবি স্কোয়ার মানে 900 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 30। আলফার মান যেহেতু 180, 180 থেকে 180 গেলে 0, আর cos 0 ডিগ্রির মান হলো 1। ক্যালকুলেটর ইউজ করে দেখো কত আসে। 100 প্লাস 900 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 30 ইন্টু 1, এটাকে রুট করলে 40। এখান থেকে আসবে আমাদের 40 মিটার পার সেকেন্ড। এবার একটু রিয়েল লাইফের কথায় আসি।
তুমি আসতেছো আরেকজন যাচ্ছে, তো তোমাদের পারস্পরিক বেগ কম থাকলেও মনে হবে না তোমরা হঠাৎ করে একজন আরেকজনকে ওভারটেক করে গেলা। ধরো তুমি ধীরে ধীরে আসতেছো, আর একজন তোমার থেকে একটু বেশি বেগে যাচ্ছে, কিন্তু তোমার কাছে তুমি আরেকজনের বেগটাকে কি রিয়েল বেগটা ফিল করবা নাকি তার থেকে বেশি বেগটা ফিল করবা? তোমার কাছে মনে হবে না হুট করে যেন মনে হয় সে আমাকে ওভারটেক করে চলে গেল, রাইট? এখানেও তাই হয়েছে কিনা দেখো তো। বেগ ছিল ভিভি এর কত 30, কিন্তু ওই বেগটা বেড়ে এখন তোমার কাছে ফিল হচ্ছে কত 40 না? তো তোমার কাছে যেহেতু 40 ফিল হবে, তোমার কাছে মনে হবে তুমি আসতেছো আরেকজন হুট করে তোমাকে পার করে চলে গেল। বুঝতে পারছো কথাটা আমার? ব্যাস, তো এই হলো আমাদের ব্যাপার, আপেক্ষিক বেগের কাহিনী। সো মোর ওভার কথা একটাই, আপেক্ষিক বেগ বের করার কনসেপ্ট হলো যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করা। আর এখানে বিয়োগফলটা আমরা ডিরেক্ট বিয়োগফলটা মানে ডিরেক্ট আলফা ইউজ করে বিয়োগফলটা বের করব না, আমরা এখানে উল্টাই দিয়ে যোগ করব। সো এই কথাটা একটু লিখে রাখি। আপেক্ষিক বেগের ম্যাথ করার সময় ডিরেক্ট বিয়োগফলের সূত্র অ্যাপ্লাই না করে উল্টিয়ে দিয়ে যোগফল বের করব। ব্যাস, এই হলো আমার আপেক্ষিক বেগের কনসেপ্ট। ওকে, এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের দিকে যাব।